কুলদীপ তার মায়ের কাছে এসে দেখে তার মায়ের মাথায় অনেক বড় ব্যান্ডেজ করা এবং সে শুয়ে আছে এবং সে তার মাকে বলে, মা, আমার ইন্টারভিউ খুব ভালো হয়েছে এবং আমি প্রতিটা প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দিয়েছি। এটা বলার পরে কুলদীপ তার মাকে জিজ্ঞেস করে, মা কথা বলতেছে না কেন? তখন এক নার্স বলে, তোমার মা আর কথা বলতে পারবে না, সে কোমায় চলে গিয়েছে। এটা শুনে কুলদীপের মাথায় আকাশ ভেঙে পড়ে এবং সে কান্নায় ভেঙে পড়ে। এটা দেখে তার বাবা জিজ্ঞেস করতেছে, তুমি কান্না করতেছো কেন বাবা? তোমার মায়ের কি হয়েছে? তখন কুলদীপ তার বাবাকে বলে, মা আর কোনোদিন কথা বলতে পারবে না বাবা, এজন্যই আমি কান্না করতেছি। এটা শুনে কুলদীপের বাবা তো শোকে পাগল হয়ে যায় এবং সে বলতে থাকে, আমি সারা জীবন কার সাথে কথা বলবো, কার সাথে ঝগড়া করব? রুক্মিণী, তুমি কথা বলো। এভাবেই চিৎকার করতে থাকে। তখন কুলদীপ আইসিইউ থেকে বের হয়ে কান্না করতে থাকে এবং এভাবেই তার দিন কেটে যায়। সারাদিন হসপিটালে মায়ের সেবা করা। আজকে কুলদীপের রেজাল্ট দেবে। রাজা মিষ্টি নিয়ে আসে আর বলে, আজ আমার সবচেয়ে খুশির দিন, আজ আমার ভাইয়ের রেজাল্ট দেবে। এবং রাজা রুক্মিণী মাসিকে বলে, মাসি, আজ আপনার ছেলের রেজাল্ট দেবে। একবার আপনার ছেলে কালেক্টর হয়ে গেলে আপনার জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। রাজা কুলদীপকে বলে, তুমি এখানে কি করছো? তুমি গিয়ে রেজাল্ট চেক করো। এটা শুনে কুলদীপ মায়ের থেকে আশীর্বাদ নিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে সানবিকা সকালবেলায় নাস্তা করার সময় টিভিতে খবর দেখতেছিল। খবরের রেজাল্টে দেখছে আজ ইউপিএসসির রেজাল্ট বের হয়েছে। এবার টপ করেছে কুলদীপ কুমার। টিভিতে বড় করে কুলদীপের ছবি দেখাচ্ছে। টিভিতে কুলদীপের খবর শুনে সানবিকার মন খারাপ হয়ে যায়। এদিকে সন্দীপ বলে, কুলদীপ কি আইএএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল? সানবিকা কোনো উত্তরই দেয় না। এদিকে কুলদীপ দৌড়াতে দৌড়াতে হসপিটালে চলে আসে এবং এসে তার মাকে বলে, মা, আমি আইএএস অফিসার হয়ে গেছি এবং আমি সবার মধ্যে প্রথম হয়েছি এবং আমি এখন কালেক্টর হয়ে গেছি, এদেশের সব থেকে বড় অফিসার। এটা শুনে রুক্মিণীর চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে, কিন্তু আফসোস, রুক্মিণী কিছুই বলতে পারতেছে না। কুলদীপ আরো বলে, মা, আইএএস কে বড় বাংলো এবং গাড়ি দেওয়া হয়, তোমাদের এখন আর কষ্ট করে কাজ করতে হবে না। আমি তোমাকে আর বাবাকে এখন খুব শান্তিতে রাখবো, আমাদের বড় বাংলো বাড়িতে নিয়ে রাখবো। এটা শুনে রুক্মিণী আর কোনো কথা বলতেছে না। হঠাৎ করে রুক্মিণীর হার্টবিট বেড়ে যায় এবং নার্স এসে দেখে রুক্মিণীর হার্ট লেভেল অনেক বেড়ে গেছে এবং তার কিছুক্ষণ পরেই রুক্মিণী মারা যায়। এত বড় একটা খুশির দিনে নিজের মাকে হারিয়ে কুলদীপ একদম দিশেহারা হয়ে পড়ে। কুলদীপের মায়ের সৎকার করে ফেরার পথে রাস্তা দিয়ে যাওয়া এক বরযাত্রীর গানের তালে তালে কুলদীপের বাবা শোকে নাচতে থাকে। এটা দেখে কুলদীপ সেখানেই রাস্তায় বসে কান্না করে দেয়। অপরদিকে সানভিকা তার নিজের ঘরে বসে পায়চারি করতেছিল। সে যেন কুলদীপের এই সাফল্য মেনেই নিতে পারতেছিল না। সে হঠাৎ করে বাইক নিয়ে রাস্তায় বের হয়ে যায়। চালাতে চালাতে কুলদীপের সাথে তার সুন্দর মুহূর্তগুলো ভাবতেছিল এবং এটাও ভাবতেছিল কুলদীপকে কিভাবে পশুর মতন মেরে তাদের বাসা জ্বালিয়ে দেওয়া হয়েছিল। অন্যদিকে সন্দীপ বাসায় ওয়েট করতেছে যে সানভিকা কোথায় গেল। সে হঠাৎ করে সানভিকা আসার পরে জিজ্ঞেস করে, তুমি আমাকে না বলে কোথায় গিয়েছিলে? তুমি আমাকে বলেও তো যেতে পারতে। মানলাম তুমি আমাকে পছন্দ করো না, তারপরও তো আমার কিছু দায়িত্ব আছে তোমার উপর, তুমি আমাকে বলেও তো যেতে পারতে। তারপরে সানভিকা কুলদীপের দিকে এগিয়ে আসে, কুলদীপকে জড়িয়ে ধরে। চৌহান তার ফ্যাক্টরিতে পায়চারি করতেছিল। অন্যদিকে একজন লোক এসে তাকে বলে, আমি তোমার বালুঘাটের ব্যবসায় 1 কোটি টাকা লাভ করেছি। চৌহান বলে, পলিটিশিয়ানরা তো সকল জায়গায় রাজত্ব করে, যাদের টাকা আছে তারা সব জায়গায় রাজত্ব করে, আমি কখনোই আমার ক্ষমতা ছাড়বো না। অন্যদিকে চৌহানের হাতে খবরের কাগজ দিয়ে বলে, দেখুন খবরে কি বের হয়েছে, সীতারপুরের একজন ছেলে ইউপিএসসিতে টপ করেছে, অনেক পুণ্য করলে এরকম সন্তান জন্ম দেওয়া যায়। আরও লেখা আছে, চৌহান পরিবার এই কুলদীপকে ফ্যামিলি সহ আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল। এটা শুনে পুষ্কার খবরের কাগজটা নিজের হাতে নিয়ে পড়তে থাকে এবং সে বিশ্বাসই করতে পারতেছিল না যে কুলদীপ এত বড় আকাশ ছুঁয়ে যাবে। চৌহান বলে, তাতে কি হয়েছে, ও তো আর কালেক্টর হয়ে যাবে না। তখন লোকটা বলে, কালেক্টর হবে না, হয়ে গেছে, ওর সামনে এখন বড় বড় লোক মাথা ঝুঁকিয়ে চলবে। এদিকে বিনায়ক কোচিং সেন্টারের পক্ষ থেকে কুলদীপকে অভ্যর্থনা দেয় এবং এখন সব জায়গায় শুধুমাত্র কুলদীপের জয়গানেই ভরে গেছে। দেখা যায় গল্প চলে আসে 5 বছর পরে। কুলদীপ গাড়ি থেকে নামলে দেখা যায় কুলদীপ সীতারপুরের সেই ঘাটে চলে আসে, যে ঘাটে বসে চৌহানের লোকেরা তাকে সেই নৌকা থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। কুলদীপ তার অ্যাসিস্ট্যান্টকে ডাক দিয়ে বলে, আমি এখানে একটা ব্রিজ দিতে চাই। কুলদীপের অ্যাসিস্ট্যান্ট বলে, ঠিক আছে স্যার, ব্রিজ হয়ে যাবে। সময় এখন অনেক পাল্টে গেছে। কুলদীপ এখন সীতারপুর গ্রামের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে জয়েন করবে। গাড়ি থেকে নামতেই মিস্টার
তিওয়ারি কুলদীপকে ফুল দিয়ে অভিনন্দন জানায়। কুলদীপ সবার থেকে অভিনন্দন নিয়ে নিজের ক্যাবিনে গিয়ে বসে। অন্যদিকে চৌহান এবং পুষ্কার তাদের নিজের হাতকরা মিনিস্টারের জন্য অপেক্ষা করছিল। মিনিস্টার দাদ্দ গাড়ি থেকে নামতেই চৌহানের মুখে হাসি ফুটে যায় এবং তারা দুইজনে একসাথে বসে কথা বলে এবং চৌহান বলে, আমাদের এখান থেকে কুলদীপকে ট্রান্সফার করিয়ে দাও। তখন দাদ্দ বলে, কুলদীপ হচ্ছে টপ র্যাঙ্কার এবং তার ব্যাচের মধ্যে সবচাইতে প্রথম ষষ্ঠ, তাকে ট্রান্সফার করানোর ক্ষমতা আমার নেই। এটা শুনে চৌহান বলে, তুমি সত্যি করে বলো এই ক্ষমতা তোমার নেই কি না নেই। তখন দাদ্দ বলে, এই ক্ষমতা সত্যিই আমার নেই, এই জিলে পিছিয়ে বললাম এই ক্ষমতা আমার নেই, এটার জন্য আপনি আমাকে ক্ষমা করে দেন। তখন দাদ্দ বলে, আমি এটা করতে পারবো না, আমি আমার মেয়ের কসম খেয়ে বলতেছি এটার ক্ষমতা আমার নেই। এটা বলে দাদ্দ এখান থেকে চলে যায় এবং সে সোজা তার সিকিউরিটি গার্ডকে পরে গাড়ি নিয়ে ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিসে চলো। সেখানে গিয়ে সে কুলদীপকে সালাম দিয়ে বলে, ইউপিএসসি টপার ডিএম স্যার, আপনাকে অনেক প্রণাম। এটা বলে সে কুলদীপকে জড়িয়ে ধরে এবং সে কুলদীপের সাথে কুশল বিনিময় করে কুলদীপকে বলে, আপনি এখানে কেন এসেছেন? তখন দাদ্দ বলে, আমি আপনার সাথে দেখা করার জন্য এসেছি, আপনার মনে অনেক রাগ, এই দেখেন আমি আপনার পোড়াবাড়ির সামনে গিয়েছিলাম, তখন আপনি ছিলেন না, আপনারা চলে গিয়েছিলেন, কিন্তু আমার কিছু করার ছিল না। তখন মিনিস্টার দাদ্দ আরও বলে, ডিএম স্যার, আপনি যদি চান আপনি আমার মেয়েকে বিয়ে করতে পারেন এবং আমরা দুইজনে কিন্তু এক হয়ে যেতে পারি। আপনি যেহেতু চৌহান পরিবার থেকে প্রতিশোধ নিতে এসেছেন, আপনি যদি আমার মেয়েকে বিয়ে করেন তারপরে আপনি যা বলবেন আমি তাই করতে প্রস্তুত আছি। এটা বলার পর কুলদীপ বলে, আমি এই মুহূর্তে এসে বিয়ে করার জন্য প্রস্তুত না, আমার বিয়ে করতে আরও সময় লাগবে। তারপরে মিনিস্টার দাদ্দ আরও বলে, আপনার বাবা কিন্তু এখন অসুস্থ, আপনার চাকরির বয়স অলরেডি 5 বছর হয়ে গেছে, আপনি যদি এখনও বিয়ে না করেন তাহলে বিয়েটা কবে করবেন? তখন কুলদীপ বলে, আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা ভেবে আপনাকে জানাচ্ছি। অন্যদিকে মিনিস্টার দাদ্দ বাসায় গিয়ে তার মেয়েকে এই বিয়ের কথা জানানোর পরে তার মেয়ের মাথায় তো আকাশ ভেঙে পড়ে এবং তার মেয়ে স্ট্রেট বলে দেয়, আমি এই বিয়ে করতে পারবো না। এরপরে দাদ্দ হাত জোর করে বলে, আমি তোর হাতে ধরছি, তবু তুই আমার এই একটা কথা রাখ মা। এটা বলে দাদ্দ তার মেয়েকে অনেক বোঝায়। পরের দিন দেখতে পাই মিনিস্টার দাদ্দর বাগানে মালা এবং কুলদীপ দেখা করতে এসেছে এবং উপর থেকে মিনিস্টার দাদ্দ তাদের দুইজনকে দেখছে এবং মনে মনে কি যেন ভাবতেছে। তখন তারা দুইজনে কথাবার্তা বলে এবং মালা বলে, আমি বাগান করতে খুব ভালোবাসি। তখন কুলদীপ বলে, আমার আপনাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই, কিন্তু মালা বলে ফেলে, আপনি আমাকে জানেন না চিনেন না, হুট করেই বিয়ের ডিসিশনটা নিয়ে নিলেন। এটা বলে কুলদীপ দাদ্দকে প্রণাম জানিয়ে জানিয়ে দেয় যে সে বিয়ের জন্য রাজি আছে। দাদ্দ তো খুশিতে আটখানা। অন্যদিকে সানভিকা তার সংসারে খুবই মনোযোগী হয়েছে। তার স্বামীকে অফিসে পাঠিয়ে তার ফোনে হঠাৎ একটা ফোন চলে আসে এবং তার বান্ধবী ফোন দিয়ে বলে, তুমি কি শুনেছ দাদ্দর মেয়েকে কুলদীপ বিয়ে করতে চাচ্ছে? এটা শুনে সানভিকার মন খারাপ হয়ে যায় এবং এরই মাঝে কুলদীপ তার বাসায় ফেলে রাখা চাবির জন্য বাসায় ফিরে এসে দেখে সানভিকার মন খারাপ। সন্দীপ এগিয়ে এসে জিজ্ঞেস করলো কি হয়েছে। সানভিকা সন্দীপকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, কিছু হয়নি, এমনি। অন্যদিকে রাজা বলে, বিয়ের সিদ্ধান্তটা এত তাড়াতাড়ি নিলে কুলদীপ, সবকিছু ঠিক আছে তো? তখন কুলদীপ বলে, হ্যাঁ সব ঠিক আছে, সম্বন্ধ ভালো, এমনিতেও বিয়ে তো একদিন করতেই হতো। এরই মাঝে কুলদীপের বাবা কুলদীপকে জিজ্ঞেস করে বসে, তুমি কি সত্যিই কালেক্টর হয়ে গেছো? এটা শুনে কুলদীপ নার্সকে ডাক দিয়ে বলে, নার্স, বাবাকে ভিতরে নিয়ে ওষুধ দিয়ে দাও। আসলে কুলদীপের বাবা তার মা মারা যাওয়ার পরে এরকমই হয়ে গেছে, সে কিছু মনে রাখতে পারে না, কিছুক্ষণ পর পর ভুলে যায়। এরই মাঝে রাজা কুলদীপকে তাদের সেই আগের পুরো বাড়িটার কথা মনে করিয়ে দিয়ে বলে, ওই বাড়িটার কাজ কি শুরু করব? তখন কুলদীপ বলে, অবশ্যই না, ওই বাড়ির কাজ সেই দিনই শুরু হবে যেদিন ওই বাড়ি জ্বালিয়ে দেওয়া লোকগুলোর সবকিছু নিঃশেষ করে দেব। রাজা কুলদীপের এরকম উগ্র চেহারা দেখে একদমই হতবাক হয়ে যায়। অন্যদিকে দাদ্দ তার সিকিউরিটি গার্ডের সাথে বসে কথা বলতেছিল। তখন দাদ্দ বলে, আমাকে কেন নিজেকে গরিব মনে হচ্ছে? আমি আমার জামাইকে কি একটা ব্রিজও গিফট করতে পারি না? তখন সিকিউরিটি গার্ড বলে, আপনি শুধু একবার বলুন, দেখুন আমি কি করি। তারপরে দাদ্দ বলে, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। এরপরে আমরা পরের দিন সকালবেলার সিন দেখতে পারি। একটা ছেলে ব্যাগ নিয়ে নৌকায় ওঠে এবং আড়াল থেকে একটি লোহা বের করে নৌকায় ছিদ্র করে দেয় এবং ছিদ্র করার পরে আস্তে করে নৌকায় ভিড় হলে পরে সে নৌকা থেকে নেমে পড়ে। অন্যদিকে আরেকটা লোক তার মালিককে ফোন দিয়ে বলে, সব ঠিক আছে, সব ঠিক হয়ে গেছে। এরপরে দেখা যায় অভিমন্যু তাড়াহুড়ো করে কুলদীপের কাছে এসে বলে,
নদীর ঘাটে নৌকাডুবি হয়েছে, সেখানে অনেক লোক মারা গেছে। এটা শুনে কুলদীপ তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে বের হয়ে যায় এবং নদীর ঘাটে অনেক লাশ তোলা হয়েছে। কুলদীপ সেখানে চলে এসে দেখে অলরেডি 15টা লাশ তোলা হয়ে গেছে, আরও সারি সারি লাশ তোলা হচ্ছে। এটা দেখে কুলদীপ বলে এটা তো চৌহানের ঘাট, তাই আঙুলটা চৌহানের দিকেই উঠবে। এর দিকে দেখা যায় চৌহান এবং পুষ্কর তাদের গাড়ি থেকে দূর থেকে দেখছে এবং চৌহান বলতেছে এই নৌকাটা তখনই ডুবতে হলো যখন এই কুলদীপ এখানে ডিম হয়ে এসেছে। ওদিকে এত লাশ দেখে কুলদীপের মাথায় রক্ত উঠে যায় এবং তৎক্ষণাৎ চৌহানের যতগুলো ঘাট আছে সব ঘাট সিল মেরে বন্ধ করে দেয় এবং এসপিকে ফোন দিয়ে খুব পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে বলে এবং এসপি কিছুক্ষণের মধ্যেই চৌহানের বাড়িতে চলে যায়। এসপি চৌহানের বাড়িতে আসার সাথে সাথেই চৌহানের বউ বলে কার এত বড় সাহস যে আমার বাড়িতে নোটিশ পাঠায়। তখন এসপি বলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যদি পাঠায় তাহলে তো আমাদের আসতেই হবে এবং আপনি চৌহান সাহেবকে বলে দেবেন 3 দিনের মধ্যে যদি এটা রিপোর্ট না দেয় তাহলে তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে যাবে। এটা বলে সেখান থেকে এসপি চলে যায়। অন্যদিকে চৌহান তার উকিলের সাথে তার নিজের কারখানায় দেখা করে এবং উকিল বলে আপনার নৌকার ব্যবসা তো চালাতে পারবো না, কিন্তু আপনাদের জন্য আগে থেকেই স্টে অর্ডার নিয়ে রেখেছি, যার কারণে আপনাদের পুলিশ চাইলেও অ্যারেস্ট করতে পারবে না। এবং উকিল আলো বলে আপনারা একটু সাবধানে থাকবেন, কারণ এই ডিএম শুধুমাত্র আপনাদের থেকে বদলা নেওয়ার জন্য এখানে বদলি হয়ে এসেছে এবং এখন নাকি সে মিনিস্টার দাদ্দুর মেয়েকেও বিয়ে করতে চাচ্ছে, তাই তার পাওয়ার এখন অনেক বেশি। অন্যদিকে কুলদীপ ব্রিজ বানানোর জন্য পুজোয় বসেছে এবং সাথে সাথে টিভি মিডিয়া রিপোর্টেও দেখানো হচ্ছে যে সীতারপুরে এই যে সর্বপ্রথম নৌকাডুবিতে মারা যাওয়ার কারণে নৌকার সমস্ত ধরনের ব্যবসা বন্ধ করে দিয়ে তার পরের দিনেই ব্রিজ বানানোর কাজ শুরু করা হচ্ছে। পুজো শেষ করে সন্দীপ উঠতেই মিডিয়ারা তাকে ঘিরে ধরে এবং অনেক বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে থাকে। এর মধ্যে সন্দীপ এসে সকল মিডিয়াদের সরিয়ে দিয়ে এখান থেকে চলে যেতে বলে। সন্দীপ তাদের সরিয়ে নিয়ে গেলে কুলদীপ জিজ্ঞেস করে এটা আবার কে? তখন পাশে থেকে সুমন বলে এরা হচ্ছে সন্দীপ, সন্দীপ হচ্ছে সানবিকার হাজবেন্ড। এটা শুনে কুলদীপের গা যেন জ্বলে উঠছে। রাতে সানবিকা সন্দীপকে জিজ্ঞেস করলে যে নৌকা কেন ডুবেছে, রিপোর্টে কি এসেছে? তখন সন্দীপ বলে নৌকা পুরান হয়ে গিয়েছে, একজন ফুটো দিয়ে পানি ঢুকেছে, এজন্য নৌকা ডুবে গেছে। এবং এর ভিতরেই সন্দীপকে তার সিনিয়র ফোন দেয় এবং সন্দীপ তাড়াহুড়ো করে সেখান থেকে বের হয়ে যায়। সন্দীপ তার সিনিয়রের কাছে আসলে জানতে পারে তার ডিউটি বদলি করে ডিএম এর সিকিউরিটির জন্য রাখা হয়েছে। এজন্য সন্দীপ বলে আমি ওখানে ডিউটি করতে পারবো না, আপনি আমাকে অন্য কোথাও দেন। তখন তার সিনিয়র বলে যে তুমি হচ্ছ সরকারের গোলাম, তুমি সরকারের কথা অমান্য করবে, এত বড় সাহস তুমি কোথায় পাও? সন্দীপ রাগে ফুঁসতে থাকে। অন্যদিকে দাদ্দুর বাসায় মালা তো কনফিউজ। সে তার মাকে জিজ্ঞেস করে বাবার উদ্দেশ্য তো আমি বুঝতে পারছি, সে একজন আইএএস জামাই চায়, কিন্তু ওই কুলদীপ সে আমার বিষয়ে কিছু জিজ্ঞেস না করেই আমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে। এটা তো আমি বুঝতে পারলাম না, সে কেন আমাকে বিয়ে করতে যাচ্ছে এবং আমার বিয়ে কেন এত তাড়াহুড়োর মাঝে দেওয়া হচ্ছে, আমি কিছুই বুঝতে পারতেছি না। অন্যদিকে দেখা যায় দাদ্দু তার মেয়ের বিয়ে উপলক্ষে মিষ্টি নিয়ে চৌহানের বাসার দিকে যাচ্ছে এবং সাথে থাকা লোকটা জিজ্ঞেস করছে দাদ্দু আপনাকে তো এত খুশি কোনো দিনও দেখিনি। তখন দাদ্দু বলে আজকে আমার একমাত্র মেয়ের বিয়ে, তাই আমি খুশি। এবং তাছাড়া আরও জিজ্ঞেস করে আপনি কেন চৌহানদের বাসায় মিষ্টি দিবেন এখন, এটার তো কোনো কারণেই দেখতে পাচ্ছি না। তখন দাদ্দু বলে আমি শুধুমাত্র ওদের চুপসে যাওয়া মুখটা দেখার জন্যই যাচ্ছি। এদিকে দাদ্দু পুষ্কারদের বাসায় আসতে না আসতেই পুষ্কার তো রেগে গডমড এবং সে দাদ্দুর দিকে এমন নজরে চেয়েছে যেন দাদ্দুকে ওখান থেকেই উড়িয়ে দেবে। এবং দাদ্দু এসে চৌহানকে বলে সেই দিন এত অপমান করে কি ভেবেছিলেন আমি আপনার বাসায় আর আসবো না? আপনি তো আমার বড় ভাইয়ের মতন, এই নেন কাঠ এবং মিষ্টি, আমার মেয়ের বিয়েতে অবশ্যই আসবেন। তখন চৌহান বলে এখন তো ওই ডিএমের সাথে তোমার মেয়ের বিয়ে দিচ্ছ এবং ডিএমকে বুঝিয়ে দিও যে আমার পথের কাটা যেন না হয়। তখন দাদ্দু বলে আমি হচ্ছি এই জেলার সিএম, সে হচ্ছে পড়ালেখা করা হয়েছে ডিএম, আমার মতন মূর্খের কথা কেন সে শুনবে? তারপর একটা মুষ্টি হাসি দিয়ে সেখান থেকে চলে যায় এবং বোঝা যায় যে দাদ্দু কত বড় একটা প্ল্যানিং করে গেল চৌহানের সাথে। অন্যদিকে আজ কুলদীপ এবং মালার বিয়ে, সেখানে অনেক বড় বড় মন্ত্রী মিনিস্টার এসেছে। ফাংশনের শেষের দিকে দেখা যায় চৌহান এবং পুষ্কার হাতে গিফট নিয়ে এসেছে এবং তখন দাদ্দু বলে দেখেছিস একদম বিয়ের শেষের দিকে এসেছে যাতে বিয়ের ইজ্জত কম হতে হয়। দাদ্দু হাতে প্রণাম করে চৌহান ও পুষ্কারকে স্বাগত জানায়। অন্যদিকে পুষ্কার তো সন্দীপকে কুলদীপের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে তার মাথায় তো আগুন গটমটো করতেছে। তখন চৌহান বলে ঠান্ডা থাকো, রাজনীতিতে টিকে থাকতে হলে এরকম অনেক বিষয় এড়িয়ে চলতে হয়। কুলদীপও সুযোগ পেয়ে সন্দীপকে দিয়ে একটু খাটিয়ে নিচ্ছে এবং চৌহান ও পুষ্করের সামনে বসে আরও বেশি করে কুলদীপ সন্দীপকে খাটাচ্ছে। যেহেতু সে সুযোগ পেয়েছে তাই তাকে খাটিয়ে রাখছে এবং অপমানও করে রাখছে। পুষ্কর সন্দীপকে এইভাবে খাটতে দেখে চৌহানকে বলে আর কি অপমান হওয়ার বাকি আছে, না হলে চলেন বাসায় চলে যাই।
চৌহান বাসায় যেতে চাইলেই তাকে টিভি মিডিয়া রিপোর্ট এসে ঘিরে ধরে এবং এই বিষয়টা সানবিকা তার বাসায় বসে টিভিতে দেখছিল। ওদিকে সন্দীপ এসে সেখান থেকে মিডিয়াদের সরিয়ে দিতে চাইলে দাদ্দু এসে বলে ওইখানে ডিএম একা দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি ওখানে চলে যাও। তখন দাদ্দু এসে চৌহানকে বলে মিষ্টি তো খেয়ে যান। তখন চৌহান বলে আমার ডায়াবেটিস, মিষ্টি খাওয়া বারণ আছে। তখন দাদ্দু কুলদীপের সাথে ইশারায় চিয়ার্স করে এবং শয়তানি মুচকি হাসি দেয়। তো কি হতে পারে এর পরের পার্টে জানার জন্য আমাদের ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আগামী 2 দিনের ভিতরেই নেক্সট পার্ট চলে আসবে যদি আমি সুস্থ থাকি। সো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন।